আসসালামু আলাইকুম। আমি শারমিন সুলতানা, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের আইসিটি শিক্ষক। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। পড়াশোনার কি অবস্থা সবার? আশা করি সবাই পড়াশোনা খুব ভালোভাবে চালিয়ে যাচ্ছ। আ তোমরা ইতিমধ্যে অধ্যায় ২ সম্পর্কে অনেক জেনেছো বা অধ্যায় ২ এর যে টপিক গুলো আছে এগুলো নিয়ে আমাদের শিক্ষকরা আলোচনা করেছে। আজকে আমি অধ্যায় ২ এর বাকি কিছু ইম্পোর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। তো আসো প্রথমেই জেনে নেওয়া যাক আজকের প্রথম টপিকটা কি। আমাদের আজকের প্রথম টপিক হচ্ছে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট। এখানে দেখো যে ওয়ার্ড গুলো আছে ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট, হ্যাঁ? ওয়্যারলেস মানে আমরা সবাই জানি এটা হচ্ছে তারবিহীন ওয়্যারলেস, তারবিহীন ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট। সো এই ওয়্যারলেস ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট কত ধরনের আমরা ব্যবহার করে থাকি সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। ওগুলার সুবিধা অসুবিধা, এদের ব্যান্ডউইথ কত, সবকিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করি। মোবাইল ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা সাধারণত ২ ধরনের অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করি। একটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক এবং একটি হচ্ছে হটস্পট। আমরা এই দুটি সম্পর্কে কিন্তু মোটামুটি আমাদের বাস্তব জীবনে ধারণা আছে। হটস্পট সম্পর্কে আমাদের বাস্তব ধারণা আছে। মোবাইল নেটওয়ার্ক এটা আমরা এখন রেগুলার বেসিসে ইউজ করছি। সো এগুলো সম্বন্ধে আমাদের টুকটাক ধারণা আছে। তো হটস্পট সম্পর্কে আমরা প্রথমে একটু ধারণা নিয়ে নিই। হটস্পট হচ্ছে একটি তারবিহীন নেটওয়ার্ক, যেটা তোমার যে ব্যবহারকৃত ল্যাপটপ বা নোটবুক আছে বা ফোন আছে সেখানে তোমার ইন্টারনেট সংযোগ প্রদান করবে। বর্তমানে কিন্তু দেখো আমরা বিভিন্ন ধরনের জনপ্রিয় কিছু হটস্পট ব্যবহার করে থাকি, হটস্পট প্রযুক্তি ব্যবহার করে থাকি। তার মধ্যে হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। আচ্ছা, ব্লুটুথের কথা বলি। ব্লুটুথ সম্পর্কে আমরা সবাই জানি, এমন কেউ নাই যে ব্লুটুথ আমরা ইউজ করি না। আমরা সবাই এটা ইউজ করেছি, এটা সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা আছে। এখন দেখো এখানে আমার সংজ্ঞাটার দিকে যদি একটু খেয়াল করি, স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদান করার জন্য এই প্রযুক্তি ব্যবহার করা হয় এবং এটা কিন্তু আসলে এটা আমরা নিজেরাও কিন্তু এটা বাস্তবে উপলব্ধি করেছি। কারণ হচ্ছে আমরা যখন ব্লুটুথ দিয়ে যখন আমরা কোনো কিছু ডেটা ট্রান্সফার করি একটা মোবাইল থেকে একটা মোবাইলে বা একটা মোবাইল থেকে কম্পিউটারে বা অন্য কোনো ডিভাইসে, তখন দেখবা যে আমরা চেষ্টা করি এই দুটো ডিভাইসকে পাশাপাশি রাখার। কারণ হচ্ছে ব্লুটুথের যে তোমার এরিয়াটা, কাভারেজ যে এরিয়া, সেটা খুবই কম। সাধারণত এটা তোমার ১ থেকে ১০০ মিটার পর্যন্ত হয়ে থাকে এবং তোমার এই ব্লুটুথটা সাধারণত হচ্ছে তোমার পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল। এটা একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক প্রোটোকল যেটা তোমার রেডিও ওয়েভ ব্যবহার করে এবং এটি তোমার ১৯৪৫ সালে এরিকসন এই প্রযুক্তিটি ইনভেন্ট করেন। সো আমরা ব্লুটুথ ব্যবহার করছি, এটা সম্পর্কে এটা কিন্তু আমাদের খুব ভালোই কাজে লাগছে, তাই না? এখানে দেখো এখানে কোনো কস্ট লাগছে না, প্লাস হচ্ছে এখানে কোনো ধরনের মানে বিদ্যুৎ খরচের কথা বলো বা যাই বলো, এগুলা তেমন এখানে ম্যাটার করে না, এখানে একদমই নাই। সো এখানে দেখা যায় কি এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, ব্লুটুথটা আমাদের জন্য খুবই ইউজার ফ্রেন্ডলি। সো দেখো এখানে পরবর্তীতে কিছু সুবিধা অসুবিধা দেয়া আছে। আচ্ছা, ব্লুটুথের দেখো এখানে ব্লুটুথের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে এটা IEEE স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এখানে ব্লুটুথে IEEE স্ট্যান্ডার্ড করতো, সেটা হচ্ছে 802.15। এখন বলতে পারো যে ম্যাডাম IEEE জিনিসটা কি? IEEE হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং সংস্থা। এখানে তোমার দেখা যায় যে তোমার বিভিন্ন দেশের, হ্যাঁ, যে গবেষকরা যারা হচ্ছে বা ইঞ্জিনিয়ার যারা আছে, যারা হচ্ছে পদার্থ নিয়ে রিসার্চ করছে, তারা তাদের রিসার্চ পেপার এখানে সাবমিট করছে। হ্যাঁ, তো এগুলা নিয়ে অনেক ধরনের কাজ হয়। তো এখন ব্লুটুথের যে IEEE স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে 802.15, যেটা তোমরা ম্যাক্সিমাম ছাত্র বা ছাত্রীরাই ভুল করে থাকো। এই IEEE স্ট্যান্ডার্ডটা তোমার এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো এখানে সুবিধা অসুবিধা দেয়া আছে, খুবই সিম্পল, খুবই এটা আমাদের জানা, এটা আমরা না পড়লেও দেখা যায় এটা আমরা বলতে পারবো যে আমার এখানে সুবিধাগুলো কি কি, তাই না? সুবিধাগুলো হচ্ছে খুবই কম পরিসরে আর যোগাযোগের জন্য এটা খুবই উৎকৃষ্ট, কিন্তু তোমার যদি পরিসরটা একটু বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু যোগাযোগের জন্য এটা একদমই অতটা সাপোর্ট দিবে না তোমাকে এবং এখানে খরচটা কম। হ্যাঁ, তুমি চাইলে কিন্তু ব্লুটুথে কিন্তু পাসওয়ার্ডও দিতে পারো, যাতে হচ্ছে যখন তোমার ব্লুটুথ আইডিটা অন্য কোনো ডিভাইসে শো করবে যাতে সে খুব সহজে তোমার সাথে তার ডেটা শেয়ার করতে না পারে তোমার পারমিশন ছাড়া। এজন্য তুমি এটাকে সিকিউরও করতে পারো অনেক ভালোভাবে। আচ্ছা, এখন আসো আমরা ওয়াইফাই নিয়ে আলোচনা করি। ওয়াইফাই এটিও কিন্তু একটি তারবিহীন প্রযুক্তি এবং এটাও কিন্তু আমাদের সবারই খুবই
পরিচিত একটা প্রযুক্তি, তাই না? আমরা এটা এখন সব জায়গায় ব্যবহার করি। ঘর থেকে শুরু করে রেস্টুরেন্টে, বাহিরে সব জায়গায়, মার্কেটে সব জায়গায় কিন্তু আমরা এই ওয়াইফাই সুবিধাটা নিচ্ছি। এখন দেখো এটি একটি হচ্ছে গিয়ে তোমার তারবিহীন প্রযুক্তি এবং এটিও তোমার রেডিও ওয়েভ ব্যবহার করে এবং তোমার যে ব্যবহারকৃত যে ডিভাইস গুলো আছে সেখানে তোমার ইন্টারনেট সংযোগ প্রদান করে। তবে এটা একটা ভালো দিক হচ্ছে আহ, এটা তুমিও ইউজ করেই বুঝতে পারছো যে এটা তোমার ব্লুটুথের চাইতে এটা ডেটা ট্রান্সফারের যে রেটটা সেটা অনেক বেশি, তা প্রায় হচ্ছে 54 Mbps এর মতো। তো এখন দেখো এই যে আমি একটা কথা বললাম, ডেটা ট্রান্সফার রেট 54 Mbps, এই যে 54 Mbps, এই কথাটার মিনিং আমার মনে হয় তোমরা সবাই জানো, আশা আশা করি। হ্যাঁ, আশা করি তোমরা সবাই জানো, তাও আমি একটু বলে দিচ্ছি। 54 Mbps মানে হচ্ছে প্রতি সেকেন্ডে তোমার 54 মেগাবিট করে এখানে তোমার ডেটা পাস হবে। আচ্ছা, এখন এটা সুবিধা এবং অসুবিধা সম্পর্কে যদি একটু আলোচনা করি, এটা সুবিধার তো কোনো অন্ত নাই, এটা আমরা সবাই মোটামুটি এটা জানি যে তোমার এটা তুলনামূলকভাবে কিন্তু এটা এখন খুবই সস্তা, তাই না? আমরা দেখো ওয়াইফাই যে কানেকশন আনতেছি, দেখা যায় হয়তো বা তোমার স্পিড অনুযায়ী এটা প্রাইসটা ভ্যারাই করছে, বাট তারপর দেখবা যে এটা 300 টাকা থেকে শুরু করে 500, 1000 এরকম করে আমরা ওয়াইফাই কানেকশনটা নিচ্ছি। তো এটা কিন্তু এখন মোটামুটি আমাদের জন্য হাতের নাগালেই চলে আসছে। এবং তুমি দেখা যাচ্ছে যে তুমি বিশ্বের যে কোনো জায়গায়, যে কোনো এরিয়ার ওয়াইফাই ব্যবহার করে তুমি অন্য কোনো জায়গার সাথে আহ যোগাযোগ করতে পারছো। এটা খুবই খুবই আমাদের কি বলবো, আমাদের সাথে এখন এটা খুবই নর্মাল। ওকে, এখন আসো আমরা একটু আরেকটা জিনিস, যেটা ওয়াইফাই এর যে মারাত্মক লেভেলের যে অসুবিধা সেটা হচ্ছে কি এটা নির্দিষ্ট এলাকা ছাড়া অন্যান্য এলাকায় কাভারেজ পাওয়া কঠিন। যেমন ধরো তোমার বাসায় যে ওয়াইফাই লাইনটা আছে সেটা তুমি ব্যবহার বাসার মধ্যে খুব ভালোভাবে এটার কানেকশনটা পাবে বা হচ্ছে স্পিডটা ভালো পাবে, কিন্তু তুমি যখন রুম থেকে বা বাসা থেকে তুমি বেরিয়ে যখন বিল্ডিং এর বাইরে যাচ্ছ তখন কিন্তু তুমি এই ওয়াইফাই এর যে স্পিডটা সেটা কিন্তু প্রপারলি পাচ্ছ না বা পাবে না। আচ্ছা, এখন আসো আমরা ওয়াইমেক্স নিয়ে একটু আলোচনা করি। ওয়াইমেক্স এটাও একটি তারবিহীন কমিউনিকেশন টেকনোলজি, যেটা কিনা হয় কি যে তোমার ওয়াইফাই যেমন হচ্ছে একটা ছোট পরিসরে, যেমন হচ্ছে একটা রুম বা একটা বিল্ডিং কভার করতো, এই ওয়াইমেক্সটা হচ্ছে গিয়ে তোমার একটা বিস্তৃত ভৌগোলিক অঞ্চল কভার করবে। হ্যাঁ, যেমন তোমরা কি শুনেছো কিনা জানি না, এটা হচ্ছে বাংলা লায়ন, তারপর হচ্ছে বাংলা লায়ন ওয়াইমেক্স, দেন হচ্ছে কিউবি, ওরা হচ্ছে আগে এই ওয়াইমেক্স সেবাটা প্রদান করতো। আমাদের যখন এই ওয়াইফাইটা অত বেশি অ্যাভেলেবেল ছিল না তখন আমরা কি করতাম, এই বাংলা লাইন থেকে মডেম কিনে নিতাম। তো আমরা যেখানে মডেম মডেম আমরা যেখানেই আর কি ক্যারি করে নিয়ে যেতাম, জাস্ট একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার থাকলেই মডেমটার মাধ্যমে সংযোগ দিয়ে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতাম। তো এটা ইজি ছিল, বাট এটা হয় দেখা যেত কি অনেক বেশি তোমার ব্যয়বহুল ছিল। দেখা যেত ওখানে 1 জিবি আমরা কিনতাম 2000 টাকা দিয়ে, বা 1000 টাকা দিয়ে আমরা 1 জিবি কিনছি, এরকম টাইপের ছিল, তো যথেষ্ট ব্যয়বহুল ছিল। তো এটা এখন দেখা যায় আমাদের 4G চলে আসছে। হ্যাঁ, ওয়াইম্যাক্সটা কিন্তু এখন মোটামুটি নাই বললেই চলে। এটা এটা নিয়ে খুব ভালো বিজনেস করেছে তোমার হচ্ছে কোরিয়ানরা খুব ভালো বিজনেস করেছে, বাট বাংলাদেশে দেখা গেছে অত এটা প্রভাব বিস্তার করতে পারে নাই। বাংলা লায়ন এবং যে কিউবি আছে তারা কিন্তু তাদের বিজনেসটা এখানে প্রপারলি করতে পারেনি, কন্টিনিউ করতে পারেনি। হ্যাঁ, কারণ হচ্ছে গিয়ে 4G আসার কারণে তাদের এই ওয়াইমেক্স এর তুলনায় দেখা যাচ্ছে যে 4G যে তোমার ফিচার্স গুলো নিয়ে আসছে বা হচ্ছে যে সুবিধাগুলো নিয়ে আসছে সেটা ওয়াইমেক্স এর তুলনায় অনেক ভালো ছিল। যার কারণে আমাদের দেশের যে কোম্পানিগুলো আছে, মোবাইল কোম্পানিগুলো আছে, তারা এই ওয়াইমেক্সটাকে তাদের ফিচার্স থেকে বাদ দিয়ে দিয়েছে বা হচ্ছে তাদের ফিচার্সে আনেইনি। আচ্ছা, এখন দেখো তোমার এখানে সুবিধাগুলো কি কি আছে। এখানে তোমার অন্যান্য নেটওয়ার্কের তুলনায় খরচ কম আছে, বিভিন্ন রকম ডিভাইসের মাধ্যমে গ্রাম ও শহরে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান করে। আচ্ছা, এখানে একটা জিনিস কি, তুমি এই মডেমটা নিয়ে তুমি যেখানেই যাবে, তুমি ধরো তোমার কলেজে যাচ্ছ, তোমার বাসায় যাচ্ছ, বা তুমি যেখানে যাচ্ছ, মডেমটা সাথে থাকলেই তুমি মডেমটা দিয়ে কম্পিউটারে সংযোগ দিচ্ছ, তাহলে তুমি ইজিলি ইন্টারনেট ব্যবহার করতে পারবে। এটা একটা খুব বড় একটা সুবিধা ছিল। এখন ওয়াইফাই এবং ওয়াইমেক্স এর মধ্যে পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা অবশ্যই আসার মতো একটা কোশ্চেন অবশ্যই আসবে। সেটা হচ্ছে কি এখানে এই যে এই চারটা দেখো, তুমি মোটামুটি সবকিছুই জানো। তোমাকে মনে রাখার মতো যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে IEEE স্ট্যান্ডার্ড গুলো তোমাকে মনে রাখতে হবে। IEEE স্ট্যান্ডার্ড কি কি আছে, কোনটার কি, যেমন ব্লুটুথের আমি একটু আগে বলেছি 802.15,
এখন ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড হচ্ছে 802.11 এবং ওয়াইমেক্স এর IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.16। এই জিনিসটা তোমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। আর ওয়াইফাই তুলনায় ওয়াইমেক্স এর খরচ অবশ্যই বেশি, এটা আমি তোমাকে আগেই বলেছি। আমরা যখন হচ্ছে ওয়াইমেক্স ব্যবহার করতাম দেখা যেত 1 GB নেট কিনতে আমাদের 1000 টাকা গুনতে হতো, যেখানে কিন্তু এখন আমাদের ওয়াইফাই কিন্তু আমরা দেখা যায় যে খুবই কম খরচে খুব ভালো স্পিডে নেটের যে সেবাটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছি। এরপরে আসো, এখন আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোবাইল যোগাযোগ। মোবাইল যোগাযোগ ব্যবস্থা এটা অ্যাকচুয়ালি এমন একটা সিস্টেম যেখানে তোমার দুটি চলনশীল ডিভাইস থাকে এবং অথবা একটি চলনশীল এবং অন্যটি স্থির ডিভাইস থাকে। এখন কথা হচ্ছে এই চলনশীল বা স্থির ডিভাইস গুলো কি? চলনশীল বলতে এখানে তোমার হাতের যে মুঠো ফোনটা আছে বা যে সেল ফোনটা আছে আমরা সেটাকে বোঝাচ্ছি, এবং স্থির ডিভাইস বলতে আমরা এখানে ল্যান্ড ফোনকে বোঝাচ্ছি বা হচ্ছে টিএনটি, আমরা যেটাকে বলি ল্যান্ড ফোন, টিএনটি, আবার হচ্ছে কি তোমার কম্পিউটার, এদেরকে আমরা স্থির ডিভাইস বলছি। তো আমরা যখন দুটি চলনশীল, আমরা কমিউনিকেশনটা তো আমরা মোবাইল থেকে মোবাইলও ফোন দিতে পারি, তাই না? বা মোবাইল থেকে টিএনটি তেও ফোন দিতে পারি, আমি ল্যান্ড ফোনে ফোন দিতে পারি। তো এখানে কি হচ্ছে, দুটি চলনশীল ডিভাইস অথবা একটি চলনশীল এবং অন্যটি স্থির ডিভাইসের মধ্যে ডেটা ও তথ্য আদান প্রদান করা হয়, এটাই হচ্ছে আমার মোবাইল যোগাযোগ। আচ্ছা, এখন এই মোবাইল যোগাযোগ ব্যবস্থা যে প্রযুক্তি সেটাই হচ্ছে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, যেটাকে আমরা বলছি জিএসএম, এবং আরেকটি হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। আচ্ছা, এখন এই জিএসএম প্রযুক্তি এবং সিডিএন যে প্রযুক্তি সিডিএম এই দুইটা প্রযুক্তি সম্পর্কে ইন ডিটেল তোমাদেরকে না পড়লেও চলবে, কারণ এখানে অনেক কিছু ব্যাপার আছে। চ্যানেলের যে তোমার ধরন, হ্যাঁ, এফডিএমএ, সিডিএমএ, আরো টিডিএমএ, এগুলো সম্পর্কে জানার কোনো শেষ নেই। এগুলা যখন তুমি জানবা তখন অনেক জানা যাবে, কিন্তু এখন আমাদের শুধুমাত্র অ্যাকচুয়ালি একটু ধারণা থাকা দরকার অ্যাকচুয়ালি জিএসএম জিনিসটা কি বা সিডিএমএ জিনিসটা কি, এগুলো কখন এসেছে বা এগুলো সুবিধাটা, এগুলো কি কি ফিচার্স নিয়ে আমাদের সামনে এসেছে, এগুলো সম্বন্ধে জাস্ট হালকা পাতলা ধারণা থাকলেই হয়ে যাবে। চলো আমরা জিএসএম সম্পর্কে একটু জানি। জিএসএমটা সাধারণত হচ্ছে গিয়ে তোমার এফডিএমএ মানে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এবং টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এর একটি সম্মিলিত রূপ। এখন প্রশ্ন হতে পারে যে এফডিএমএ কি বা টিডিএমএ, যেটাকে আমি বলেছি টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস কি। এটি হচ্ছে, এই দুইটি হচ্ছে সাধারণত তোমার চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি। সো এসব সম্পর্কে আমরা বিস্তারিত আমাদের না জানলেও চলবে, এগুলা যখন তোমরা ইন ফিউচারে তোমরা হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে গিয়ে আইটি তে পড়াশোনা করবে, তখন দেখবে যে এগুলোর উপরে আলাদা তোমার একেবারে পড়াশোনা খুব জোরালো ভাবে হচ্ছে। আসো, এই জিএসএম যে তোমার প্রযুক্তিটা, এই প্রযুক্তি নেটওয়ার্কে তোমার অ্যাকচুয়ালি 4টি অংশ থাকে। এখানে থাকে হচ্ছে বেস স্টেশন, দেন থাকে হচ্ছে তোমার নেটওয়ার্ক এন্ড সুইচিং সাবসিস্টেম, দেন থাকে জিপিআরএস কোর্স নেটওয়ার্ক, এবং থাকে হচ্ছে অপারেটিং সাপোর্ট সিস্টেম। সো এই যে 4টা অংশ, হ্যাঁ, এই 4টা অংশ নিয়ে কিন্তু মেনলি হচ্ছে জিএসএম এর যে প্রযুক্তিটা। তোমার বেস স্টেশন দেখা যাচ্ছে যে তুমি যে কলগুলোকে রিসিভ করছো বা কল যে দিচ্ছ বা কোন তুমি কোন নাম্বারে কল দিচ্ছ, এই বেস স্টেশনটা মূলত সেই নাম্বারটাকে সার্চ করে। দেন হচ্ছে সেই নাম্বারটা অ্যাকচুয়ালি কোন এলাকায় আছে এবং ওই এলাকায় দূরত্ব অনুযায়ী সেটা হচ্ছে তোমার সুইচ এবং সুইচের মাধ্যমে সেটা হচ্ছে ট্রান্সফার হচ্ছে। তো এখানে কিছু কাজ আছে যেগুলা অ্যাকচুয়ালি তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, তুমি জাস্ট জেনে রাখো যে এখানে তোমার জিএসএম প্রযুক্তি নেটওয়ার্কের অংশ, টোটাল অংশ মানে নেটওয়ার্ক যে প্রযুক্তি নেটওয়ার্কটা গঠন করার জন্য তোমার টোটাল 4টা অংশ দরকার। আচ্ছা, এখন এই জিএসএম প্রযুক্তিটা অ্যাকচুয়ালি সুবিধাটা কি? এটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আমরা ইন্টারন্যাশনাল রোমিং সুবিধাটা পাই। জিএসএমটা আমরা কি পাচ্ছি? ইন্টারন্যাশনাল রোমিং সুবিধা। একটা কথা বলে রাখি, জিএসএম প্রযুক্তিটা তোমার সাধারণত হচ্ছে আমাদের যে মোবাইলের যে দ্বিতীয় জেনারেশন তখন এসেছে। দ্বিতীয় জেনারেশনে অ্যাকচুয়ালি আমরা জিএসএমটাকে পাই, এবং এই দ্বিতীয় জেনারেশনে যেটা হয় যে রোমিং সুবিধাটা পাওয়া যায়। এখন কথা হচ্ছে রোমিং সুবিধা জিনিস কি, রোমিং জিনিসটা কি? রোমিং হচ্ছে তোমাদের যে সিম কার্ড, তুমি দেখা যায় বাহিরের থেকে যে কল করা, তাই না, দেখা যায় বাহির থেকে কল করলে দেখা যায় কি অনেক টাকা কাটে, তাই না, অনেক টাকা কাটে। তো এই যে
টাকা কাটার যে ব্যাপারটা, আগে তো দেখা যেত যে তুমি কারোর সাথে বাইরে কথা বলছো, তখন দেখা যেত তুমি যদি 100 টাকা ভরে কথা বলতেছো তো 100 টাকাই শেষ। তো এটা কিন্তু এখন আর হয় না, দেখা যায় এখন কিন্তু আমাদের এই বাহিরে যোগাযোগ করা ফোন কলের মাধ্যমে এটার খরচটা কিন্তু এখন কমে আসছে। তো রোমিং সুবিধাটা কিন্তু এই জিএসএম টাই তোমার নিয়ে আসছে। আচ্ছা, এখন আর যেটা হচ্ছে তোমার জিএসএম প্রযুক্তিতে তোমার একটা সিম কার্ড ব্যবহার করা হয়, যেখানে তোমার হচ্ছে সিডিএমএ তে ব্যবহার করা হচ্ছে রিম কার্ড। তো সিম কার্ড আর রিম কার্ড ব্যবহারের যে সুবিধাটা, সিম কার্ড কেন আমরা ব্যবহার করি, দেখো আমরা ইজিলি কিন্তু সিম কার্ডটা চেঞ্জ করতে পারি এক মোবাইল থেকে আরেক মোবাইলে, কিন্তু রিম কার্ড কিন্তু সহজে চেঞ্জ করা যায় না। সেক্ষেত্রে আমাদের কি করতে হতো, সেট পরিবর্তন করতে হতো। তো তোমরা এটা জানো কিনা জানি না যে সিটিসেল একটা মোবাইল কোম্পানি ছিল, তারা কিন্তু সিম কার্ড ব্যবহার করতো না, তারা হচ্ছে কি রিং কার্ড ইউজ করতো। তারা আমাদেরকে রিং কার্ড প্রোভাইড করতো, যার কারণে আমরা যদি কখনো সিম চেঞ্জ করতে চাইতাম সেক্ষেত্রে আমাদেরকে পুরো সেটটাকে চেঞ্জ করতে হতো। আচ্ছা, তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে অলরেডি আমার স্লাইডে শো করছে যে সিডিএমএ পূর্ণরূপ শো করছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। হ্যাঁ, এটা একটা মোবাইল যোগাযোগ প্রযুক্তি, এবং এই প্রযুক্তির মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে তোমার জিনিসগুলো আরো বেশি ডেভেলপ হয়েছে। যে 3G 4G তে যে ফিচার্স গুলো আসছে, এগুলা কিন্তু এই প্রযুক্তিগুলাকে আরো বেশি বেশি মডিফাই করে দেন হচ্ছে প্রযুক্তিগুলা বা হচ্ছে জেনারেশন গুলো আরো বেশি আপডেট হয়েছে। এখন আসো আমরা মোবাইলের জেনারেশন সম্পর্কে একটু জানি। মোবাইল ফোন বলতে বর্তমানে যে অ্যাকচুয়ালি মোবাইল ফোন আমরা এখন বর্তমানে যেরকম ব্যবহার করছি, হ্যাঁ, এটা কিন্তু শুরুতে এরকম ছিল না। শুরুতে দেখা যেত যে অনেক বড় ছিল, অনেক ভারী ছিল, এরকম ছিল। তো এখন দেখো আমাদের কিন্তু সেটা খুবই আমার এক হাতে মুঠোয় আমরা ধরতে পারছি, প্লাস হচ্ছে অনেক হালকা এটা ওজনে। সো এই যে প্রযুক্তিগত একটা উন্নয়ন হচ্ছে, তাই না, এক একটি পর্যায়ে অতিক্রম করছি আমরা, এইটাকে অ্যাকচুয়ালি আমরা মোবাইলের জেনারেশন বলি। ওকে, এখন বর্তমানে যদিও আমাদের 5G চলে আসছে, তারপরেও দেখো এখানে মোবাইল ফোনের প্রজন্মকে কিন্তু তোমার বইতে 4টি ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম। আচ্ছা, এখন আমরা একটু জানবো এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ জেনারেশন সম্পর্কে আমরা একটু জেনে নিব। আচ্ছা, প্রথম প্রজন্ম সম্পর্কে যদি একটু জানি, সেটা হচ্ছে কি, প্রথম অ্যাকচুয়ালি বাণিজ্যিক ভাবে সেলুলার নেটওয়ার্ক তৈরি করে হচ্ছে নিপন টেলিগ্রাফ এন্ড টেলিকম কর্পোরেশন, যেটা কিনা 1979 সালে, এবং এটি একটি জাপানের একটি কোম্পানি ছিল। এবং তারপর তোমার হচ্ছে গিয়ে এনএমটি একটি কোম্পানি, যেটা হচ্ছে গিয়ে নর্ডিক মোবাইল টেলিফোন। এই নর্ডিক মোবাইল টেলিফোন কর্তৃক তোমার ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে এবং সুইডেনে মোবাইল ফোনের যাত্রা শুরু হয়। এবং 1983 সালে আমেরিকার বাণিজ্যিকভাবে হ্যান্ড হেল্ড মোবাইল ফোনের সাহায্যে 1G নেটওয়ার্কে প্রবেশ হয়। এখন কথা হচ্ছে, প্রথম জেনারেশন মোবাইলে অ্যাকচুয়ালি তোমার কোনো ধরনের ডিজিটাল পদ্ধতি বা ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হতো না। এখানে সম্পূর্ণটাই তোমার অ্যানালগ সিগন্যাল ব্যবহার করা হতো, অ্যানালগ পদ্ধতিতে রেডিও সিগন্যাল যেটাকে বলছি। তো আর এখানে সবচেয়ে বড় যে অসুবিধা ছিল সেটা হচ্ছে গিয়ে তোমার, তুমি যখন মোবাইল ফোনে কথা বলবে, তো কথা বলতে বলতে তুমি যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যাও, আই মিন স্থান যদি পরিবর্তন করো, সেক্ষেত্রে তোমার কলটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা হচ্ছে এই তোমার জেনারেশন সবচাইতে বড় অসুবিধা ছিল। আচ্ছা, এখন আসো আমরা একটু দ্বিতীয় প্রজন্ম সম্পর্কে জানি। দ্বিতীয় প্রজন্মটা সাধারণত তোমার হচ্ছে আমরা যেটা হচ্ছে গিয়ে যদি আমরা একটু ঘাটি বা হচ্ছে যদি একটু রিসার্চ করি, সেক্ষেত্রে আমরা পাবো যে 1990 সালে জিএসএম প্রযুক্তির হাত ধরেই কিন্তু তোমার এই অ্যানালগ সিগন্যালের পরিবর্তে ডিজিটাল সিগন্যালের মাধ্যমে তোমার দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের যাত্রা শুরু হয়। আচ্ছা, এখন এই 1991 সালে ফিনল্যান্ডের দ্বিতীয় প্রজন্মের জিএসএম প্রযুক্তি দিয়ে, ফিনল্যান্ডে সাধারণত হচ্ছে কি 1991 সালে, এখন আসো আমরা দ্বিতীয় প্রজন্ম নিয়ে আলোচনা করি। 1990 সালে জিএসএম প্রযুক্তির হাত ধরে, জিএসএম প্রযুক্তি একটু আগে আমি পড়িয়েছি, জিএসএম মানে হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। এই জিএসএম প্রযুক্তির হাত ধরেই তোমার অ্যানালগ সিগন্যালের পরিবর্তে ডিজিটাল সিগন্যালের মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের যাত্রা শুরু হয়। তো এখন এটি দেখবা যে তোমাদের বইতে যেটি আছে, এটি একেবারে 1991 সালে
তারা বলছে যে 1991 সালে ফিনল্যান্ডেই সাধারণত তোমার দ্বিতীয় প্রজন্মের যে মোবাইল ফোন তার যাত্রা শুরু হয়। বাট এটা অ্যাকচুয়ালি তোমার যদি আরেকটু তুমি পেছনে যাও সেক্ষেত্রে কিন্তু এটা 1990 সালে এই এই জিএসএম প্রযুক্তির মাধ্যমে কিন্তু তোমার ডিজিটাল সিগন্যালের যে তোমার আবির্ভাবটা ঘটে। ওকে, আচ্ছা, এখন এই দ্বিতীয় প্রজন্মের সবচেয়ে মূল বৈশিষ্ট্য যেটা, প্রথম প্রজন্মে আমরা শুধুমাত্র ভয়েস আদান প্রদান করতে পারতাম, কিন্তু দ্বিতীয় প্রজন্মে এসে আমরা এখানে টেক্সট বা যেটাকে আমরা মেসেজ বলছি, হ্যাঁ, মেসেজেরও আমরা আদান প্রদান করতে পারতাম এবং সেটা পিকচার মেসেজও দিতে পারতাম, লাইক পিকচার সেন্ড করা বা হচ্ছে এমএমএস সার্ভিস। এইগুলো হচ্ছে আমরা দ্বিতীয় পর্যায়ে আমাদের এই নতুন নতুন ফিচার্স গুলো অ্যাড হয়েছে। এবং এখানে আরেকটা যেটা সবচেয়ে ভালো সুবিধা যেটা বলছি, যে সীমিত মাত্রায় আন্তর্জাতিক রোমিং সুবিধাটা চালু হয়েছে, যেটা কিনা প্রথম জেনারেশন যেটা ছিল সেখানে তোমার একদমই ছিল না। প্রথম জেনারেশনে রোমিং সুবিধাটা একদমই ছিল না, দ্বিতীয় জেনারেশনে এসে এই রোমিং সুবিধাটা সীমিত মাত্রায় চালু হয়েছিল। এখন আসো তৃতীয় প্রজন্ম নিয়ে একটু আলোচনা করি। দ্বিতীয় প্রজন্মের প্রায় 10 বছর পর 2001 সালে তোমার জাপানের একটি টেলিকমিউনিকেশন কোম্পানি এই তৃতীয় প্রজন্মের যে মোবাইল প্রযুক্তি সেটি চালু করে। এই প্রজন্মের তোমার প্রধান যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে ভিডিও কলিং। প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের মোবাইলে তোমরা টেক্সট মেসেজ, ভয়েস, ইভেন কি পিকচার মেসেজ পর্যন্ত আমরা ট্রান্সফার করতে পেরেছি, কিন্তু তৃতীয় প্রজন্মের মোবাইলে এসে আমরা এখানে ভিডিও কলিং যে সুবিধাটা সেটা পাচ্ছি। এবং এখানে তোমার ডেটা ট্রান্সফার রেটটাও বেড়ে গিয়েছে, সেটা হচ্ছে 200 কেবিপিএস, কিলোবিট পার সেকেন্ড। এখন এখানে এই তৃতীয় প্রজন্মের মোবাইলে বা মোবাইলের যে তৃতীয় প্রজন্ম আছে, এখানে তোমার কিন্তু ইন্টারনেটের ব্যবহারটা চালু হয়েছে, খুবই অল্প হলেও এখানে তোমার ইন্টারনেটের ব্যবহারটা চালু হয়েছে। এরপরে আসো চতুর্থ প্রজন্মের মোবাইল নিয়ে। 2006 সালে তোমার দক্ষিণ কোরিয়াতে 4G ফোনের যাত্রা শুরু হয় মোবাইল ওয়াইমেক্স স্ট্যান্ডার্ডের মাধ্যমে, সেটা হচ্ছে কি তোমার দক্ষিণ কোরিয়াতে। এবং পরবর্তীতে 2009 সালে নরওয়েতে এবং সুইডেনে তোমার হচ্ছে লং টার্ম ইভলিউশন স্ট্যান্ডার্ডের মাধ্যমে 4G এর ব্যবহার শুরু হয়। 4G এর গতি কিন্তু তোমার 3G এর তুলনায় অনেক বেশি, এবং এখানে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার শুরু হয়। এবং এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে এখানে 3D ছবি, আমরা 3D ছবি প্রদর্শন বা 3D ছবি নিয়ে কাজ করা কিন্তু এই জেনারেশনেই শুরু হয়ে থাকে। এখন আসো আমাদের পরবর্তী টপিক ক্লাউড কম্পিউটিং নিয়ে আলোচনা করি। আচ্ছা, আইসিটিতে কেন ক্লাউড কথাটা আসলো, কেন মেঘ নিয়ে কথাবার্তা হচ্ছে, কেন হচ্ছে আমাদের পানি বা অন্য কিছু নয়? এটা অ্যাকচুয়ালি নির্দিষ্ট কোনো কারণ নেই। আগের কালে যখন টেলিফোন নেটওয়ার্কে চালু হয় তখন টেলিফোন নেটওয়ার্ককে মেঘের চিহ্ন দ্বারা প্রকাশ করা হতো, এবং তখন থেকেই কমিউনিকেশন নেটওয়ার্ক বলতে ক্লাউডের ছবিটা মাথায় আসতো। এখন আসো আমরা ক্লাউড কম্পিউটিং এর সংজ্ঞা নিয়ে আলোচনা করি। ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেট সেবা প্রদানকারী একটি প্রযুক্তি যা অনলাইনে অধিক ক্ষমতা সম্পন্ন কম্পিউটিং সেবা প্রদান করে। এই সেবাগুলো অ্যাকচুয়ালি কি ধরনের হয়ে থাকে? এই সেবাগুলো তোমার 3 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে অবকাঠামোগত সেবা, একটি হচ্ছে প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, আর একটি হচ্ছে সফটওয়্যার ভিত্তিক সেবা। অবকাঠামোগত সেবা বলতে বোঝায় বিভিন্ন রিসোর্স সমূহ ভাড়া নেয়া, যেমন স্টোরেজ, আইপি অ্যাড্রেস, ভার্চুয়াল মেশিন ইত্যাদি। ক্লাউড প্রোভাইডাররা সাধারণত এই সমস্ত রিসোর্স সমূহ ইউজের উপর ভিত্তি করে বিল তৈরি করে থাকে। প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, এক্ষেত্রে ক্লাউড প্রোভাইডাররা ইউজারকে কম্পিউটিং এর বিভিন্ন প্ল্যাটফর্ম ভাড়া দেয়, যেমন অপারেটিং সিস্টেম, প্রোগ্রামিং ভাষা, নির্বাহ করার পরিবেশ ইত্যাদি। ভালো এক্সাম্পল হিসেবে বলতে পারি ক্লাউড গেমিং এর কথা। তোমরা যখন অনলাইনে গেম খেলো তখন তোমাদের মোবাইলে বা কম্পিউটার গরম হয়ে যাচ্ছে, কারণ গেমের ফ্রেমগুলো তোমাদের ডিভাইসের প্রসেসর বা গ্রাফিক্স ইউনিট ইউজ করছে। কিন্তু ক্লাউড গেমিং এর ক্ষেত্রে তোমাদের ডিভাইস থেকে শুধুমাত্র ইন্টারনেটের ডেটা ইউজ করা হবে, কিন্তু প্রসেসিং এর কাজ হবে সার্ভিস প্রদানকারী কম্পিউটারের মাধ্যমে, ফলে তোমাদের ডিভাইস তুলনামূলকভাবে কম ডিসচার্জ হবে।
এখন আসো সফটওয়্যার সেবা নিয়ে একটু কথা বলি। সফটওয়্যার সেবার ক্ষেত্রে সার্ভিস প্রোভাইডাররা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং ডেটাবেস ভাড়া দিয়ে থাকে। যেমন PicResize.com এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা সহজে ছবি কাস্টমাইজ করে এডিট করতে পারবে। যে কোনো স্থান থেকে প্রবেশযোগ্য, সীমাহীন স্টোরেজ, অবকাঠামো উন্নয়ন, খরচ কম, এই এই যে কিছু তোমার সুবিধা দেয়া আছে, এগুলো বই থেকে আরো বা বইতে আরো অনেক বেশি আছে, বই থেকে পড়লে আরো ভালো হবে। তো এখানে দেখো ব্যবহার অনুযায়ী খরচ। হ্যাঁ, তুমি যতটুকু ব্যবহার করবা তোমার কিন্তু খরচ ততটুকুই। তুমি যদি ব্যবহার বেশি করো সেক্ষেত্রে তোমার খরচটাও বেশি। যদিও কিন্তু আমাদের কিন্তু ব্যবহার এখন পর্যন্ত কেউ মনে হয় না গুগল ড্রাইভে অ্যাকাউন্ট খুলে টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলছো, তাই না? কারণ আমাদের অতটা স্পেস এখনো প্রয়োজন হচ্ছে না। যারা হয়তো বা তোমার একটু কোম্পানি লেভেলের বা মাল্টিন্যাশনাল কোম্পানি, যাদের অনেক তথ্য থাকে বা অনেক কিছু থাকে স্টোর করার, দেখা যায় স্টোরেজের অভাব থাকে, সেক্ষেত্রে তাদের হয়তোবা টাকাটা ব্যয় করতে হয়। এবং যে কোনো স্থান থেকে প্রবেশযোগ্য। দেখো তুমি তোমার যে ফাইলটা তুমি বাসায় কাজ করে যে অ্যাসাইনমেন্টটা তুমি গুগল ড্রাইভে আপ করে রেখেছো, তুমি তো আর তোমার কাছে যদি পেন ড্রাইভ না থাকে বা হচ্ছে গিয়ে তুমি কোনোভাবে তোমার ল্যাপটপটাকে ক্যারি করে নিয়ে যেতে পারছো না তোমার ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে তুমি তোমার ইউনিভার্সিটির যে কোনো একটা ল্যাপটপ থেকে তুমি তোমার এই যে গুগল ড্রাইভ আছে বা হচ্ছে গিয়ে ওয়ান ড্রাইভ আছে, এগুলাতে লগ ইন করেই কিন্তু তোমার সেই অ্যাসাইনমেন্টটা তুমি পেয়ে যাচ্ছ। এবং সীমাহীন স্টোরেজ, এই স্টোরেজের কিন্তু অ্যাকচুয়ালি কোনো নাই, কি বলবো, আহ সীমা নাই, তাই তো? এখানে তোমার হচ্ছে গিয়ে তুমি অনেক অনেক স্টোরেজ তুমি এখানে নিতে পারবে, তবে সেক্ষেত্রে একটা লিমিট স্টোরেজের পরে তোমাকে টাকার অ্যামাউন্টটা ভালো দিতে হবে। ওকে, আচ্ছা। এবং এটা খুবই সিকিউর একটা জিনিস, এটা সম্পূর্ণ নিরাপদ। যারা হচ্ছে প্রোভাইডার আছেন তারা খুবই নিরাপদ ভাবে এটাকে মেনটেন করার চেষ্টা করছেন। এরপরে আসো যে টপিকটা, সেটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্ক টপোলজি এটা বলতে অ্যাকচুয়ালি কি বুঝি? এটা খুবই সহজ একটা কোশ্চেন, এবং আমার মনে হয় দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এই টপিকটাই হচ্ছে গিয়ে তোমাদের জন্য খুবই প্যারাদায়ক টপিক। কারণ তোমরা হচ্ছে এখানে যে কয়টা টপিক আছে প্রত্যেকটার মধ্যে প্রত্যেকে একটু প্যাচ লাগায় ফেলো। তো আজকে একটু চেষ্টা করবো যে প্যাচ যাতে না লাগে সেভাবে আজকে থেকে একটু পড়াশোনা করা। তো নেটওয়ার্ক টপোলজি হলো, দেখো এখানে সংজ্ঞায় বলা আছে যে কম্পিউটার নেটওয়ার্কের অন্তর্গত বিভিন্ন ডিভাইস সমূহের মধ্যে আন্তঃসংগঠন, আই মিন তোমার কম্পিউটারের সাথে অন্যান্য ডিভাইস গুলো কিভাবে সংযুক্ত আছে, সেটাই হচ্ছে গিয়ে তোমার নেটওয়ার্ক টপোলজি। এই টপোলজি হচ্ছে তোমার 6 ধরনের: স্টার টপোলজি, রিং টপোলজি, বাস টপোলজি, ট্রি টপোলজি এবং মেশ টপোলজি, এবং আছে হাইব্রিড টপোলজি। আচ্ছা, স্টার টপোলজি যদি দেখি, এখানে তুমি চিত্রের দিকে একটু তাকাও। এখানে দেখো তোমার এই যে চিত্রের যে গঠনটা আছে, দেখে একটু স্টার স্টার মনে হচ্ছে, বাট এখানে দেখো তোমার মাঝখানে একটা কেন্দ্রীয় ডিভাইস আছে। স্টার টপোলজিতে কি হয়, তোমার কেন্দ্রীয় ডিভাইসের সাথে আদার ডিভাইস গুলো তোমার কানেক্টেড থাকে, এবং এখানে তোমার মাঝখানে দেখা যায় কেন্দ্রীয় ডিভাইস হিসেবে তোমার হাবও ব্যবহার করা হয়, সুইচও ব্যবহার করা হয়। তবে হাবের চাইতে সুইচ একটু বেশি ভালো ব্যবহার করা, কারণ আমরা জানি হাবের চাইতে সুইচ বেশি ইন্টেলিজেন্ট। আচ্ছা, এখন এই স্টার টপোলজিতে তোমার কি কি সুবিধা আছে তুমি একটু চিন্তা করো। যে তোমার যদি হাবটা ঠিক থাকে, বা হচ্ছে আমি যেটাকে বলছি আমি কেন্দ্রীয় ডিভাইস, ওইটা যদি ঠিক থাকে, বাকি অন্য কোনো একটা ডিভাইস যদি নষ্ট হয়, তাহলে কিন্তু তোমার নেটওয়ার্ক করা যাবে, নেটওয়ার্কের কাজ চলবে। এবং তোমার হচ্ছে গিয়ে যদি ধরো আমি কোনো সময় কোন একটা কম্পিউটারকে সংযোগ দিলাম বা বাদ দিলাম, সেক্ষেত্রেও কিন্তু আমার এই নেটওয়ার্কের কাজ অক্ষুণ্ণ থাকবে। হ্যাঁ, এবং আহ, এই নেটওয়ার্কে তোমার হচ্ছে গিয়ে তোমার ভুল নির্ণয় করা খুবই সহজ। হ্যাঁ, আমি তোমার দেখা যায় যদি ধরো কোনো ধরনের ত্রুটি বা এরর হলো, হ্যাঁ, কাজ করতে গিয়ে, সেক্ষেত্রে তুমি খুব সহজে এটাকে আইডেন্টিফাই করতে পারবা। আর এটা কাভারেজ এরিয়াটা বাস টপোলজির তুলনায় বেশি। আচ্ছা, বাস টপোলজি আমরা একটু পরে পড়ছি, তখনই তুমি বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি বাস টপোলজি কি, বা হচ্ছে এটা কতটুকু এরিয়া কাভার করে। এবং এটার সবচেয়ে মেইন অসুবিধা হচ্ছে, দেখো আমি যেটা আগেই বলেছি যে কেন্দ্রীয় ডিভাইস যদি নষ্ট হয়ে যায় তাহলে সমস্ত নেটওয়ার্ক ব্যবস্থা অচল হয়ে পড়ে। এবং এখানে আরেকটা অসুবিধা হচ্ছে, এখানে আমার তার বেশি ব্যবহৃত হয়। এখন আসো রিং টপোলজি নিয়ে একটু আলোচনা করি। রিং টপোলজি, দেখো তুমি টপোলজিটা দেখে একটু তাকাও, এটা দেখতে কিন্তু তোমার রিং আকৃতির। এখানে একটি কম্পিউটারের সাথে আরেকটি কম্পিউটার তোমার বৃত্তাকার পথে সংযোগ।
দেয়া থাকে। এবং এখানে তোমার দেখা যায় তুমি যদি ১ নাম্বার কম্পিউটার থেকে ৪ নাম্বার কম্পিউটারে কোনো ডেটা পাঠাতে চাও, সেটা কি করবে? ১ নাম্বার থেকে ২ নাম্বারে যাবে, দেন ২ নাম্বার কম্পিউটার থেকে ৩ নাম্বার কম্পিউটারে যাবে, দেন ৩ নাম্বার কম্পিউটার থেকে ৪ নাম্বার কম্পিউটারে তোমার ডেটাটা যাবে। তা এখন তুমি এগুলার সুবিধাটা দেখো। কেন্দ্রীয় এখানে কিন্তু আমরা কোনো ধরনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইস দেখি নাই, তাই না? আমাদের রিং যে টপোলজি, এখানে কোনো ধরনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী ডিভাইসের প্রয়োজন হয় না। এবং প্রতিটি কম্পিউটারের প্রয়োজনীয়তা সমান থাকে। এরকম দেখা যায় যে আমি এটা একটা অসুবিধা। সেটা হচ্ছে আমি ৪ নাম্বার কম্পিউটারে ডেটা পাঠাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার ১, ২, ৩ সবগুলোতেই আমার ডেটাকে পাঠাতে হচ্ছে। মানে ডেটাটা আমার ২, ৩ কম্পিউটারে ঘুরে দেন হচ্ছে ৪ নাম্বার কম্পিউটারে যাচ্ছে। আর এটা হচ্ছে কম্পিউটার সংখ্যা বাড়লেও এর দক্ষতা খুব বেশি প্রভাবিত হয় না। হ্যাঁ, খুব বেশি, হ্যাঁ। দেখা যায় যে মানে অবশ্যই প্রভাবিত হয়, বাট খুব বেশি না। দেখা যায় তোমার ৪ টা কম্পিউটারের জায়গায় যদি ৫ টা কম্পিউটার দিয়ে কাজ করো, যেখানে ৪ টা কম্পিউটার লাগবে, সেক্ষেত্রে অবশ্যই তোমার দেখা যায় হয়তোবা স্পিডে একটু হলেও ঝামেলা হবে, বা আ তোমার যে আউটপুটটা সেটা এফিসিয়েন্সিটা একটু হলেও কমে যাবে। দেন হচ্ছে অসুবিধাটা দেখো, এখানে যেহেতু তোমার কোন ধরনের নিয়ন্ত্রণকারী ডিভাইস নাই। সো এখানে তোমার যে বৃত্তাকার পথে যে কম্পিউটার গুলো সংযুক্ত অবস্থা আছে, ওগুলোর মধ্যে কোনো একটি কম্পিউটার নষ্ট হলেই কিন্তু পুরো কম্পিউটার অচল হয়ে পড়বে। আর এই নেটওয়ার্কের সমস্যা নিরূপণ করা কিন্তু বেশ জটিল। হ্যাঁ? আর এখানে তোমার দেখা যায় সমস্যা নিরূপণ করার জন্য তোমার হচ্ছে দেখা যায় জটিল সফটওয়্যারের প্রয়োজন হয়, যেটা কিন্তু তোমার ব্যয়বহুল। আচ্ছা, এবার আসো বাস টপোলজি। এই বাস টপোলজিতে তুমি একটা খেয়াল করো, এখানে একটি সংযোগ লাইন দেওয়া আছে। মানে এখানে একটা জাস্ট তার ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু তারের পরিমাণটা ভালোই। তারের ব্যবহারটা অনেক বেশি বাস টপোলজিতে। তারের মধ্যে তোমার যে নোড হিসেবে আমরা এখানে ৪টি কম্পিউটার দেখছি। তো এখানে সংযোগ লাইন হিসেবে, বা হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস না বললেও কেন্দ্রীয় সংযোগ লাইন হিসেবে আমরা এখানে তার ব্যবহার করছি। আর বাস নেটওয়ার্কে তোমার হয় কি, যে কোনো একটি কম্পিউটার যদি নষ্ট হয়ে যায়, সেটা অন্য কম্পিউটারের কাজে কোনো সমস্যা সৃষ্টি করে না, এবং এটা খুবই কম ব্যয়বহুল। আহ, আহ, দেখো তুমি স্ট্রাকচার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, সহজেই দেখা যায় যন্ত্রপাতি সংযোগ এবং বিচ্ছিন্ন করা যায়। বাস টপোলজির কাজ সম্প্রসারণের জন্য তুমি চাইলে তোমরা রিপিটার ব্যবহার করতে পারো। আর অসুবিধা যেটা হচ্ছে যে, যেহেতু আমরা এখানে ব্যাকবোন হিসেবে একটি তার ব্যবহার করেছি, সো এই ব্যাকবোনটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সমস্ত কম্পিউটারই অকেজো হয়ে পড়বে। কম্পিউটার সংখ্যা বৃদ্ধি পেলে দক্ষতা হ্রাস পাবে, এবং সমস্যা নির্ণয় করা বেশ জটিল। ট্রি টপোলজি আসো। ট্রি টপোলজিটা সাধারণত দেখা যায় কি, বিভিন্ন ধরনের অফিস বা হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি, এগুলোতে আমরা দেখা যায় যে ট্রি টপোলজিটা বেশি ইউজ করা হয়। তো ট্রি টপোলজিতে তোমার কেন্দ্রীয় ডিভাইস থেকে বাকি যে তোমার কম্পিউটার গুলা থাকে, সেই কম্পিউটার গুলো স্টেপ বাই স্টেপ সংযুক্ত থাকে। কেন্দ্রীয় ডিভাইসকে দেখা যায় আমরা এখানে প্যারেন্ট ডিভাইস বলি, কেন্দ্রীয় ডিভাইসটাকে প্যারেন্ট ডিভাইস বলা হয়। আচ্ছা, এখন এটার একটু সুবিধাটা দেখি, আমরা সুবিধা অসুবিধাগুলো একটু দেখি। ট্রি টপোলজির একটা ভালো সুবিধা হচ্ছে আমরা নতুন ব্রাঞ্চ সৃষ্টির মাধ্যমে যত খুশি সম্প্রসারণ করতে পারবো, এবং হচ্ছে গিয়ে আমরা যদি কোনো একটা স্টেপ থেকে, হ্যাঁ, কোনো একটা স্টেপ থেকে যদি আমরা নোটকে বাদ দিয়ে দিই, বা হচ্ছে এক্সট্রা কোনো নোট বলতে এখানে কম্পিউটারকে বোঝানো হয়েছে বা ডিভাইসকে বোঝানো হয়েছে, যদি আমরা এই নোট সংযুক্ত করি, সেক্ষেত্রে কিন্তু আমার এই নেটওয়ার্কের স্বাভাবিক কাজে কোনো ধরনের ঝামেলা হয় না। আরেকটা হচ্ছে যেটা সহজে নেটওয়ার্কে ভুল ত্রুটি নির্ণয় করা যায়। আচ্ছা, আর অসুবিধা দেখো, রুট অচল হলে সম্পূর্ণ নেটওয়ার্কই অচল হয়ে পড়বে। হ্যাঁ, তোমার যেটা কেন্দ্রীয় না, অ্যাকচুয়ালি এখানে যে প্যারেন্ট কম্পিউটার যেটাকে বলা হচ্ছে, এই কম্পিউটারটা যদি তোমার কোনোভাবে নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে সমস্ত নেটওয়ার্কটাই তোমার নষ্ট হয়ে যাবে। আর ট্রি টপোলজির যে সংগঠন, এটা স্বাভাবিকভাবে দেখাই যাচ্ছে যে অন্যান্য টপোলজি তুলনায় কিন্তু একটু জটিল, এবং রক্ষণাবেক্ষণও কিন্তু এখানে বেশ ঝামেলাপূর্ণ। এরপরে আসো মেশ টপোলজি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, রিং টপোলজি, এটার সাথে কিন্তু রিং টপোলজি কিছুটা মিল আছে। দেখো তুমি যদি এই মাঝখানে জিগজ্যাগ গুলা বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু এটা রিং টপোলজি হয়ে যাচ্ছে। তো রিং টপোলজিতে দেখা যাচ্ছে তুমি যদি ১ নাম্বার থেকে ৪ নাম্বারে ডাটা পাঠাতে চাও, সেক্ষেত্রে তোমার এখানে ২ নাম্বার ৩ নাম্বার হয়ে দেন হচ্ছে ৪ নাম্বার কম্পিউটার ডাটাটা আসতো। কিন্তু মেশ টপোলজিতে কি হচ্ছে, প্রথম কম্পিউটারের সাথেও কিন্তু ৪ নাম্বার কম্পিউটারে
একটা ডিরেক্ট সংযোগ রয়েছে। এভাবে দ্বিতীয় কম্পিউটারের সাথেও তার সংযোগ রয়েছে, তৃতীয় কম্পিউটারের সাথেও সংযোগ রয়েছে। তার মানে এই ম্যাশ টপোলজিতে এখানে তোমার যতগুলো কম্পিউটার ব্যবহার করা হবে প্রত্যেকটা কম্পিউটারেই তাদের সাথে নিজেদের সাথে আলাদা আলাদা ভাবে তোমার সংযোগ দেওয়া আছে। সো এত যেহেতু এখানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সংযোগ ব্যবস্থা আছে, সো এখানে কিন্তু তোমার ডেটা খুব দ্রুত গতিতেই সেন্ড হবে বা হচ্ছে ডেটার আদান প্রদানটা কিন্তু খুব দ্রুত গতিতেই হবে। এবং এখানে যেহেতু এত সংযোগ, সো কোনো একটা কম্পিউটার যদি নষ্ট হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি তোমার এখানে নেটওয়ার্ক ব্যবস্থাপনায় কোনো ধরনের ঝামেলাই হবে না। এটা খুবই শক্তিশালী একটা স্ট্রাকচার, তাই তো? আচ্ছা। এবং কমিউনিকেশনের যে নিশ্চয়তাটা এটা এখানে অনেক বেশি। আর অসুবিধা হচ্ছে এখানে দেখো অনেক তার ব্যবহার করা হয়েছে। সো এখানে দেখা যায় যে তারের সংখ্যা বেশি হওয়াতে এটা কনফিগারেশন জটিল এবং বেশ ব্যয়বহুল নিয়ে আলোচনা করি। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ হাইব্রিড এখানে তিন ধরনের টপোলজি দেখাচ্ছে চিত্রে। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে স্টার টপোলজি, দেন দ্বিতীয়টা রিং টপোলজি এবং নিচে যেটা আছে সেটা তোমার বাস টপোলজি। সো হাইব্রিড টপোলজিটা মেইনলি তোমার অনেকগুলো টপোলজির সমন্বয়ে গঠিত। এখন সাধারণত এখানে তোমার স্টার, রিং এবং বাস টপোলজির সমন্বয়ে তোমার এই হাইব্রিড টপোলজিটা তৈরি করা হয়ে থাকে। হাইব্রিড টপোলজির সুবিধা যদি বলো, এখানে দেখো যেহেতু এতগুলো টপোলজির সমন্বয়ে এটি গঠিত, তার মানে এটা স্ট্রাকচারটা খুবই শক্তিশালী। তো এখানে যদি কোনো ধরনের টপোলজি নষ্ট হয়ে যায় বা কোনো কম্পিউটার নষ্ট হয়ে যায়, বাকি টপোলজি বা বাকি কম্পিউটারের কাজে তোমার কোনো ধরনের সমস্যা হবে না। আর এটা নেটওয়ার্ক সম্প্রসারণ করাও খুবই সহজ। অসুবিধাটা হচ্ছে যেহেতু দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো টপোলজি একসাথে নিয়ে হাইব্রিডটা তৈরি হয়েছে, সো এটা কনফিগারেশনটা মানে তৈরি করাটা বা হচ্ছে যদি কোনো জটিলতা দেখা দেয় সেটাকে রিপেয়ার করাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায় এবং এটার খরচটা খুব বেশি। তো আজকের মতো আলোচনা এখানেই শেষ। যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবে, আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাই গুলো পরবর্তী স্লাইডে দিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।